নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও চলে এলাম রাত 8টায় একটি বিশেষ পর্ব নিয়ে। সেটা হলো যে বামপন্থীদের এই যে বিপর্যয় নির্বাচনে, সেইটা বিষয়ে আমার বিশ্লেষণ এবং আগামীতে উত্তরণের কিছু পথ খোঁজা। এখন আমার এই আলোচনাটা বা আমার এই বিশ্লেষণটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আপনারা কেউ একমত হতে পারেন, কেউ নাও হতে পারেন। যদি একমত না হন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে সেটাও আপনারা জানাবেন। আমি তাহলে আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারব। তো কথা না বাড়িয়ে আমি যেটা বলি সেটা হলো যে 2011-র পরিবর্তনের পর থেকে ক্রমশ মানে 2000 বিশেষত 14 সাল পর্যন্ত বামপন্থীরা 34 বছর রাজত্ব করার পরেও একটা সম্মানজনক ভোট পার্সেন্টেজ তাদের বাক্সে রাখতে পেরেছিল। কিন্তু তার পরবর্তী কাল থেকে অদ্যাবধি ক্রমশ সেই গ্রাফটা নামতে নামতে গতবারেও দেখা গেছে 21 সালে এবং এবারেও যেটা দেখা গেল যে বামপন্থীরা তাদের দিকে ভোট পার্সেন্টেজ একেবারে তলানিতে ঠেকেছে। সেটা হচ্ছে 6% রাখতে পেরেছে। গতবারের থেকে তুল্যমূল্য বিচারে প্রায় একই বলতে পারেন। এখন এই যে বিপর্যয়টা হলো, শুধু ভোট পার্সেন্টেজ কমা নয়, আমার কাছে যেটুকু এখনো অবধি খবর তাতে পশ্চিমবঙ্গের 3টে লোকসভা কেন্দ্রে বামপন্থীরা চতুর্থ হয়েছে। 2 হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গবাসী বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর মুখ থেকে শুনেছিলাম মীনাক্ষী মুখার্জি ক্যাপ্টেন। তো সেই ক্যাপ্টেনের অঞ্চল কুলটি, সেই অঞ্চলের তার নিজস্ব বুথেই কিন্তু এবারে সিপিআইএম 3%-এরও কম ভোট পেয়েছে। তো এখন এই বিপর্যয় যেটা হলো, এই বিপর্যয়ের একটা একটা করে কারণ যদি বলতে থাকি, প্রথম কারণ যেটা আসবে সেটা হচ্ছে যে এবারের ভোটটা হয়েছে সম্পূর্ণতই ধর্মীয় মেরুকরণটাকে মূল করে। এখন এই ধর্মীয় মেরুকরণের ব্যাপারে বামপন্থীরা আদর্শগতভাবে সেখানে হেরে গেছে। না পেয়েছে সংখ্যালঘিষ্ঠের ভোট, না পেয়েছে সংখ্যাগরিষ্ঠের ভোট একভাবে। 2 হচ্ছে বামপন্থীরা দ্বিতীয়ত যেটা হেরেছে সেটা হচ্ছে যে এই যে দুটো দল পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি, এদের যে বিপুল অর্থ তারা যে ব্যয় করেছে নির্বাচন উপলক্ষে, সেই অর্থের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বামপন্থীরা শেষমেশ হেরে গেছে। বামপন্থীদের কাছে সেই অর্থবল ছিল না, কারণ বামপন্থীদের অন্তত পক্ষে এখনো পর্যন্ত কেউ অসৎ বলতে পারবে না। বামপন্থীরা ন্যায্য পথে আয় করে, চাঁদা তোলে, পার্টি মেম্বাররা লেভি দেয় এবং জনসাধারণের কাছ থেকে চাঁদা নিয়েই কিন্তু পার্টিটা চলে। তাই এই অর্থের যে একটা রমরমা ব্যাপার, এক্ষেত্রে বামপন্থীরা কিন্তু পারেনি দুটো দলের সঙ্গে টেক্কা দিয়ে উঠতে। 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে মূলত সাংগঠনিক ব্যাপার, সাংগঠনিক দুর্বলতা। এই সাংগঠনিক দুর্বলতাটা এমন বাজে জায়গায় গেছে যে আমি এবারে যে খবর পেলাম সেটা হচ্ছে অধিকাংশ আসনে প্রায় 40% বুথে তারা এজেন্ট দিতে পারেনি। এবং শুধু তাই নয়, নির্বাচনকে কেন্দ্র করে যেটা বামপন্থীরা সর্বাগ্রে থাকতো, অর্থাৎ ভোটার লিস্ট স্ক্রুটিনি বা আপনার ভোটার স্লিপ প্রদান প্রতিটা বাড়িতে বাড়িতে, এবারে কিন্তু সেটা সেভাবে চোখে পড়েনি। হয়েছে, একেবারে হয়নি তা বলবো না, কিন্তু সেভাবে কিন্তু দেখা যায়নি। এবং এই সাংগঠনিক ক্ষেত্রে যেটা দেখা গেছে যে শহর কেন্দ্রিক ভোটের ফলেও তাই বলছে যে শহর কেন্দ্রিক অঞ্চলে বামপন্থীরা কিছুটা দাগ ফেলতে পারলেও গ্রাম অঞ্চলে, মফস্বল অঞ্চলে সেইভাবে কিন্তু দাগ ফেলতে পারেনি। এবং এই যে জনগণের সঙ্গে একটা বিচ্ছিন্নতা, এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই, বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি। বামপন্থীরা আগে একটা কুপন নিয়ে আসতো, গণশক্তি নিয়ে আসতো, বাড়িতে বাড়িতে গণশক্তি বিক্রি করত, কুপন দিত, চাঁদা নিত, এক কাপ চা খেয়ে বসে তার সঙ্গে আলাপচারিতা করা, এই যে জনসংযোগটা, এই জনসংযোগটা কিন্তু একেবারেই বামপন্থীদের মধ্যে লক্ষ্য করা যায়নি। সংগঠনের কিন্তু দুর্বলতাটা প্রচণ্ডভাবে চোখে পড়েছে। এরপরে যদি আসি সেটা হচ্ছে যে দ্বিতীয় পরবর্তী যেটা পয়েন্ট সেটা হচ্ছে বামপন্থীরা 11 সালে ক্ষমতা হারানোর পর থেকে
অদ্যাবধি এমন কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি। 11 সালে সরকারটা এলো, 1 বছর হনিমুন পিরিয়ড আমি বাদ দিলাম, তো 12 সাল থেকে এই যে 24 সাল, অর্থাৎ এই 12-13 বছর ধরে বামপন্থীদের মধ্যে সেইভাবে কোনো আন্দোলন দেখা যায়নি। একেবারে অ্যামেচারিস্ট আন্দোলন, একটা পথসভা, একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গা অবধি পদযাত্রা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান, বড়জোর এই অবধি। কিন্তু রক্তাক্ষয়ী যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বামপন্থীদের মধ্যে দেখা যায়নি। ইস্যু অনেক ছিল, কিন্তু বামপন্থীরা সেই আন্দোলনটাকে সেই জায়গায় তুলতে পারেনি। এর পরের যেটা একটা মূলত কারণ, সেটা হচ্ছে যে বামপন্থীদের বা বামফ্রন্টের জন্মই হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে। 1100 কর্মী কংগ্রেসী আমলে খুন হয়েছিল, এবং যে কংগ্রেস বামপন্থীদের 11 সালে হটানোর ক্ষেত্রে, তৃণমূলকে ক্ষমতায় আনানোর ক্ষেত্রে মূল কারিগর ছিলেন, হেলিকপ্টার এরোপ্লেন দেওয়া থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে, নির্বাচন কমিশনকে টাইট করে পাঠানোর সবটা করেছিলেন প্রণব মুখার্জি তৎকালীন, তার নেতৃত্বে কেন্দ্রের ইউপিএ সরকার। কারণটা ছিল বামপন্থীরা সঙ্গত কারণেই কিন্তু সমর্থনটা প্রত্যাহার করেছিল পারমাণবিক চুক্তির ব্যাপারে। কিন্তু সেই কংগ্রেসের বিরুদ্ধে জন্ম নেওয়া বামফ্রন্ট বা বামেরা, এবং পরবর্তীকালে 11 সালে যাদের জন্য চলে গেল বামপন্থীরা ক্ষমতা থেকে, আজকে সেই কংগ্রেসের সঙ্গে যে জোট, এই জোটটা কিন্তু অনেক বামপন্থীরা মেনে নিতে পারেননি। কারণ কংগ্রেসকে যতই জোট করুন, কংগ্রেসেরও একটা বড় অংশের ভোট বামপন্থীদের দিকে যেমন পড়েনি, আবার একথাও ঠিক, প্রকৃত যারা বামপন্থী নীতি আদর্শের প্রতি একেবারে আস্থাশীল, শর্টকাট মেথডে যারা ক্ষমতায় যেতে চায় না, তারা কিন্তু কংগ্রেসকেও এবারে ভোট দেয়নি। এবং পরের যেটা কারণ, সেটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বিষয়গুলোকে আলোচনা করছি, সেটা হচ্ছে যে বামপন্থীদের মধ্যে একটা ধারণা ছিল 96 সালে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হিসাবে যাওয়ার সুযোগ পেলেও পার্টি যেতে দেয়নি। পরবর্তীকালেও দেখা গেছে যে সরকারকে বাইরে থেকে সমর্থন করেছে, তার আগেও দেখা গেছে। কিন্তু মানুষ এই সংসদীয় রাজনীতিতে বামপন্থীরা থাকবে, সরকারে যাবে না, এটা কিন্তু মানুষ বিশ্বাস করতে পারছে না। মানুষের বামপন্থীদের প্রতি কিন্তু আস্থা আছে। রুটি রুজির লড়াই যতদিন চলবে, বামপন্থীরা ততদিন থাকবে। বামপন্থীদের কিন্তু নিকেশ করা অত সহজ নয়। আমি দুঃখ পাচ্ছি এই কারণেই যে বামপন্থীদের এই যে পরাজয়, এবং এখন মাথা তুলে দাঁড়ানোর একটা প্রশ্ন, তো এই প্রশ্নে কিন্তু বামপন্থীদের সরকারে যাওয়ার ব্যাপারটা বা প্রচারে বিকল্প প্রস্তাব, তৃণমূল যা বলছে, বিজেপি যা বলছে, তার বিকল্প প্রস্তাব তুলে ধরাটা কিন্তু সেভাবে চোখে পড়েনি। আমি হয়তো জানি অনেকে রাগ করবেন, কিন্তু বাস্তব কথাটাও আরেকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে পার্টির যে সিদ্ধান্ত, বামপন্থীরা এটাকে মানা উচিত, কিন্তু পার্টির যদি সিদ্ধান্তের কেউ বিরোধিতা করে বা সমালোচনা করে, আমি বিরোধিতা কথাটা বাদ দিচ্ছি, নিদেন পক্ষের সমালোচনাও যদি করে, তাহলে সেটা হয়ে যায় সেটা হয়ে যায় তার পেছনে হয় বিজেপি স্ট্যাম্প মেরে দেওয়া হয়, না হলে তৃণমূলের স্ট্যাম্প মেরে দেওয়া হয়। একটা মৌলবাদী চিন্তা ভাবনা, এটা থেকে পার্টিকে সরে আসতে হবে বাম দলগুলোকে। আর একটা বিষয় হচ্ছে যে নেতাদের একটা আধিপত্যবাদ, এখনো পর্যন্ত কিন্তু নেতাদের মধ্যে এই এমন অনেক ভাব আছে, কর্মীদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে সেই ভাবটা পরিলক্ষিত হয় যে আমরা যেটা মনে করি, আমরা যেটা বলি সেটাই ঠিক, অন্যেরা ঠিক নয়। এমনও বলতে শোনা গিয়েছিল একসময় বামপন্থীদের যে মানুষ ভুল করেছে, মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি, মানুষকে বোঝাতে পারিনি, এই কথাটা কিন্তু বামপন্থীরা তখন বলেনি। তো আজকের দিনে দাঁড়িয়েও দেখা যাচ্ছে যে নেতাদের মধ্যে একটা আধিপত্যবাদ, আমরা যেটা বলবো, আমরা যেটা
করব সেটাই ঠিক, অন্যেরা ভুল। বামপন্থী দলের বাইরের লোকেরা হচ্ছে আমাদের শত্রু, তাদের প্রথমে শত্রু বলে দাগিয়ে দেওয়া, মানুষের সঙ্গে না মেশার একটা প্রবণতা, ওই একেবারে নীতি আদর্শকে বুকে জড়িয়ে ধরে একটা চার দেওয়ালের মধ্যে পার্টি অফিসের মধ্যে নিজেদের জীবনটাকে অতিবাহিত করলে আগামী দিনে আরো দুঃসময় আসছে। তো আমি তাই বলবো আপনাদের কাছে, প্রচুর ইস্যু আছে, ইস্যুগুলোকে নিয়ে নামুন পথে। আন্দোলন একমাত্র বিকল্প, সংগঠনটাকে বাড়াতে হবে, একেবারে গণসংগঠন ভিত্তিক সংগঠন গড়ে তুলুন। ওই নেটে থাকলে হবে না, হেঁটেও থাকতে হবে। মীনাক্ষীরা হেঁটেছিলেন কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারেননি। মীনাক্ষীরা হেঁটে ব্রিগেডে সভা করেছিলেন, ঐতিহাসিক সমাবেশ, ধক আছে, কিন্তু সেই ভোটগুলোকে পাকসে ফেলার জন্য যে সংগঠনটা দরকার সেই সংগঠনের অভাব। শরিকি বিবাদ মেটান, নিজেরা একত্রিতভাবে চলার চেষ্টা করুন, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ান এবং বামপন্থীরা নিজেরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের চেষ্টা করুন। কারণ এইটুকু এখনো বলে দিচ্ছি, কংগ্রেস কিন্তু আদৌ বামপন্থীদের বন্ধু কোনোদিন হতে পারে না। কংগ্রেস এই নির্বাচনেও একটা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এসেছে রাহুল গান্ধী থেকে শুরু করে, রাহুল গান্ধী এখানে এসে আক্রান্ত হয়েছেন, একটা কথাও বলেছেন? আজকে কংগ্রেসের সঙ্গে এই জোট প্রয়োজন নেই। বামপন্থীরা একা লড়াই করুন, শূন্য থেকে শুরু করুন, শূন্য রেজাল্ট হয়েছে, শূন্য অবস্থা থেকে শুরু করুন। ইস্যু ভিত্তিক আন্দোলন, প্রচুর আন্দোলন আছে, কর্মসংস্থানের জন্য লাগাতার আন্দোলন, কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য একেবারে ধারাবাহিকভাবে আন্দোলন, এইগুলো এখন করার দরকার। এবং একাধিক ইস্যু নিয়ে আন্দোলন না, স্পেসিফিক 2-3টে ইস্যুকে ধরে 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 আন্দোলন করেছে, আন্দোলনের সফলতা আদায় করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার বিশ্লেষণ। আজকে আমি কথা বাড়াবো না, এটুকু কথা বলেই আজকে আমার প্রতিবেদন শেষ করছি। আপনাদের বক্তব্য আপনারা জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে টিপবেন যাতে সব নোটিফিকেশন আপনাদের কাছে যায়। আজকে এই অবধি, আবার কালকে দেখা হবে অন্য ইস্যু নিয়ে। নমস্কার।